নির্জন রাতে দুজন মেয়ে বনের গভীরে একটি গুহার ভেতরে আসে। গভীর রাতে গুহার ভেতরে চলে গোপন রিচুয়াল। এক অদৃশ্য শক্তি ভেসে বেড়ায় অন্ধকারে, যে ধীরে ধীরে মানুষ থেকে পরিণত হয় সাপে। এটা কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি রয়েছে কোনো প্রাচীন অশুভ শক্তি? মুভির শুরুতে ঘন বনের গভীরে একটি গুহায় দুইজন মহিলাকে দেখা যায়। সেখানে এক বৃদ্ধ লোক তাদের দ্রুত ভেতরে ঢুকে পানি দিয়ে নিজেদেরকে পবিত্র করার জন্য বলেন। মহিলা দুজন একটি জলাধারের পাশে বসে শরীর পরিষ্কার করে। তারপর দেখা যায় সে জলাশয়টি সাপ দিয়ে পরিপূর্ণ। এরপর তার একটি গাছের সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বসে। ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য সত্তা আবির্ভূত হয়ে বাতাসে ভাসতে থাকে। বৃদ্ধ লোকটি একটি রিচুয়াল শুরু করে, আবারও তাদের শুদ্ধ করে এবং ঘোষণা দেয় প্রকৃতি নিজেই পরবর্তী দায়িত্ব বহনকারীকে নির্বাচন করবে। কিছুক্ষণ পর গাছ থেকে একটি পাতা ঝরে পড়ে হান্দিনীর কোলের উপর। লোকটি তাদের দাঁড়াতে ইশারা করে, আর সেই সত্তা আবারও দেখা দেয়। এরপর হান্দিনীকে আবার সেই জলাশয়ে দেখা যায়, চারপাশে অসংখ্য সাপ। কিছুক্ষণ পর সে পানির ভেতর থেকে উঠে আসে, আর দৃশ্যটি সেখানেই কেটে যায়। পরবর্তী দৃশ্যে একটি অনুষ্ঠান চলতে দেখা যায়। এক ব্যক্তি গ্রামবাসীদের বোঝাচ্ছেন একটি প্রতীক, চারটি রক্ষা কবচ দ্বারা এটি পরিবেষ্টিত। পূর্বে লাউ পর্বত, দক্ষিণে দক্ষিণ সাগর, উত্তরে গন্ধমাইত বন এবং পশ্চিমে মেরাপি ও তিদার পর্বত, যেগুলো কেয়সিলামত দ্বারা রক্ষিত। প্রধান সুগত কার্দনের মতে এখানে সব ভালো মন্দ কাজের বিচার হয়, আর কেউ পাপ করলে তার আত্মিক শক্তি ক্ষয় হতে থাকে। এরপর নৃত্য পরিবেশনা শুরু হয়। হান্দিনী মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করে। একই সময়ে বনের এক ব্যক্তিকে ভয়ে দৌড়াতে দেখা যায়। কেউ যেন তাকে তাড়া করছে। হান্দিনী চাঁদের দিকে তাকায়, আর বনের ভেতরে একটি সাপ সেই লোকটিকে গলা পিছিয়ে ধরে। তখনই আবার সেই রহস্যময় সত্তার আবির্ভাব ঘটে। অনুষ্ঠানে ফিরে দেখা যায় হান্দিনীর মেয়ে নিং অনেক রেগে মায়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে উঠে সেখান থেকে চলে যায়। পরে কয়েকজন ব্যক্তির কথোপকথনে জানা যায় হান্দিনী একজন যৌনকর্মী। যারও জিজ্ঞেস করে এ বিষয়ে কিছু করা উচিত কিনা, কিন্তু লুরা বলে তাদের গর্ব করা উচিত যে গ্রামে হান্দিনীর মতো একজন গায়িকা আছে। এরপর দেখা যায় কুসনোর মৃতদেহ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, অর্থাৎ যেই ব্যক্তি বনে মারা গিয়েছিল, এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশটিকে গোসল করানোর সময় নিংয়ের চাচাতো বোন শান্তি জিজ্ঞেস করে মানুষ কি সত্যি তাদের বিচার করছে। এক মহিলা ফিসফিস করে বলে যৌনকর্মীর মেয়ের এত সাহস কিভাবে হলো এখানে নির্লজ্জের মতো আসার। এরই সাথে কয়েকজন বলে কুসনো নাকি হান্দিনের বাড়িতে যাওয়ার পরই মারা গেছে। কথাগুলো শুনে নিম কষ্ট পায়, কিন্তু কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে কয়েকজন লোক হান্দিনীর মুখোমুখি হয়ে কুসনোর কাগজপত্র দাবি করে। হান্দিনী তাদের গুন্ডামি না করতে সতর্ক করে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করে তাকে সত্যিই মনে করে সে তাদের ভয় পায়। কিছুক্ষণ পর সে টাকার ব্যাগ এনে তাদের দিকে ছুড়ে দিয়ে বলে নাও, এটা নিয়ে যাও। এক ব্যক্তির টাকা তুলে জিজ্ঞেস করে কাগজপত্র কোথায় লুকানো হয়েছে। হান্দিনী জানায় কুসনো কখনো তার কাছে কিছুই আনেনি। ভিত্তিহীন অভিযোগ তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের লজ্জা হওয়া উচিত। তখন একজন হুমকি দেয় যদি কাগজ না দেয় তবে সে গুজব ছড়াবে যে কুসনোরের মৃত্যুর জন্য হান্দিনী দায়ী। এরপর নিং মায়ের মুখোমুখি হয়ে তাকে সবকিছু বন্ধ করতে বলে। সে জানায় আশেপাশের পুরুষদের খারাপ উদ্দেশ্য সে বোঝে, কিন্তু সবাই তাকে হেয় করে। এমনকি তাকেও তাদের মেয়ে অর্থাৎ অবৈধ মেয়ে বলে অপবাদ দেওয়া হয়েছে। হান্দিনী বলে যদি গুজবে বিশ্বাস না করে তবে তা শুনে কান দেওয়া উচিত নয়। নিং প্রশ্ন তোলে মা যদি দেহরক্ষী হয়ে থাকে তাহলে তাকে তো মানুষ এসব কথা বলবেই। হান্দিনী তাকে অসভ্যতা না করতে বলে এবং জানায় সবার প্রত্যাশা পূরণ করাই জীবনের লক্ষ্য নয়। মেয়ের জন্য সে অনেক কিছু করেছে। এই সময় নিং তার জৈবিক বাবার সত্য জানতে চায়, কিন্তু হান্দিনী তা ভুলে যেতে বলে। সেই রাতে দরজায় কড়া নাড়ার শব্দে নিংয়ের ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা এক ভয়ঙ্কর রাক্ষসী সত্তায় রূপ নেয়। আতঙ্কে নিং চিৎকার করে জেগে ওঠে। সবই ছিল দুঃস্বপ্ন। পরবর্তীতে বউ শান্তিকে জিজ্ঞেস করে তার খালার কি হয়েছে, কেন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শান্তি জানায় সে কিছু জানে না,
শুধু খালার কথা মতো চলছে। বউ অভিযোগ করে এত প্রস্তুতি নিয়ে অনুষ্ঠান না হওয়ায় টাকার অপচয় হচ্ছে। শান্তি আশ্বস্ত করে একটি অনুষ্ঠানও বাতিল হয়নি, আর তাই তাকে ধৈর্য ধরতে বলে। একসময় শান্তি আড়ালে শুনে ফেলে হাজির হান্দিনীকে বলছে আগামী মাসের মধ্যে অনুষ্ঠান না পেলে তাদের চলে যেতে হবে। হান্দিনী শান্তিকে দেখে ফেললে সে দ্রুত সরে যায়। হান্দিনী জানায় কুসনোর মৃত্যু তাকে বিপদে ফেলেছে। আজেন পরামর্শ দেয় কুসনো আর দয়ুকে ভুলে গিয়ে কানজেং সীমানুর চাওয়া পূরণ করতে। তার বিশ্বাস সেটি পূরণ না করতেই সব সমস্যা হচ্ছে। হান্দিনী বলে কুসনো মারা গেলেও কিছুই বদলায়নি, এখন কি করবে? আজেং বলে হয়তো সেটাই কানজেং আসলে চায়নি। পরের দিন জারো নিংকে থামায় আর জিজ্ঞেস করে তার মা থেকে সে কি পেয়েছে, কারণ তার মা তো অনেকদিন জনাব কুসনোর সঙ্গে ছিল। নিং অবাক হয়ে জানতে চায় এই কথার মানে কি। জারো তাকে ভান না করতে বলে। তার নতুন কাপড়ের দিকে ইশারা করে প্রশ্ন তোলে কুসনো ছাড়া এত টাকা এলো কোথা থেকে? নিং বলে তার মায়ের নিজের কাজ আছে, আর কুসনো শুধু ব্যবসায়িক অংশীদার ছিলেন। তখন জারো অভিযোগ তোলে তার মায়ের কারণে কুসনো মারা গেছে। এতে নিং রেগে গিয়ে তাকে মুখ সামলে কথা বলতে বলে। জবাবে জারো তার সাইকেলে লাথি মারে, ফলে নিং পড়ে যায়। ঠিক তখনই জালো নামে এক যুবক ছুটে এসে তাকে সাহায্য করে। জালো নিংকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। হান্দিনী তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে তারা এর আগে কখনো দেখা করেছে কিনা। জালো জানায় সে স্টুডিওতে কাজ করে, এখানে নতুন এসেছে। সে হান্দিনীর অনুষ্ঠান দেখেছে, কিন্তু হান্দিনী তো তাকে কখনো খেয়াল করেনি। হান্দিনী জানতে চায় সে কি আশেপাশে থাকে। জালো বলে স্টুডিওর কাছে ভাড়া থাকে, তবে তার মা বাবা সোলোর বাসিন্দা। সে একমাত্র সন্তান এবং কাজের জন্য প্রায় জায়গা বদলায়। সেই রাতে দেখা যায় হান্দিনী একটি রিচুয়াল পালন করছে, আর সেই রহস্যময় সত্তা সেখানে উপস্থিত। একই সময় জালুর বাড়ির দরজা আচমকা বন্ধ হয়ে যায়, আর তার সামনে দিয়ে কেউ যেন হেঁটে যায়। পরের দিন আজেন হান্দিনীকে বলে সে বুঝতে পারে হান্দিনীর দায়িত্ব নিতে চাইছে। এতে সবাইকে বলি হতে হবে না তো, তাদের উচিত এমন কাউকে খুঁজতে হবে যে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারে। হান্দিনী বলে সময় তো প্রায় ফুরিয়ে এসেছে, এখন কি করবে? এরপর সে জালুর প্রোফাইল দেখে আর তার মুখে আশার হাসি ফুটে ওঠে। হান্দিনী বাইরে বেরোতে শান্তি দেখে সেই দানবীয় সত্তা তাকে অনুসরণ করছে। ভয়ে শান্তি আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে হান্দিনী জালুর হাতে একটি চিঠি দেয়। জালু জিজ্ঞেস করে সেটি কি। হান্দিনী শুধু হেসে চলে যায়। পরে নিং স্টুডিওতে শান্তির জন্য খাবার নিয়ে আসে। সে তার ভয়ঙ্কর স্বপ্নের কথা বলে। সে দেখেছে তার মা এক ভয়ঙ্কর সাপের রূপ নিয়েছে। শান্তি বোঝানোর চেষ্টা করে এটা শুধু স্বপ্ন, কেননা নিং মায়ের উপর রাগ করে আছে। কিন্তু নিং বলে ব্যাপারটা শুধু স্বপ্ন নয়, তার মা অদ্ভুত আচরণ করছে। শান্তি যুক্তি দেয় তাদের সংস্কৃতির প্রতি তার মায়ের গভীর টান থাকায় এমনটা স্বাভাবিক। ঠিক তখন এক মেয়ে এসে জানায় জালু শান্তিকে খুঁজছে। শান্তি নিংকে বলে আগে কাজটা শেষ করবে, তারপর কথা বলবে। এদিকে মালয়েশিয়া থেকে আসা কয়েকজন বউর কাছে জানতে চায় সে কি মিসেস হান্দিনীর বাড়ি চেনে। বউ বলে চেনে, তবে তাদের পরদিন সকাল 9টায় এখানে আসতে বলে। পরে বউ জারোকে জানায় মালয়েশিয়া থেকে কিছু লোক হান্দিনীকে খুঁজছে। তার সন্দেহ হয়তো তাদের একজন হান্দিনীর স্বামী বা নিংয়ের বাবাও হতে পারে, যদিও সে নিশ্চিত নয়। জারো গভীর কণ্ঠে বলে খুব দ্রুত আর একজন শিকার হবে। বউ জানতে চায় কিসের শিকার। জারো চুপ থাকে। সেই রাতে জালু হান্দিনীকে জিজ্ঞেস করে সে কেন তার কাছে আসতে চায়। হান্দিনী বলে সে অন্যদের থেকে আলাদা, লোকজন কি বলবে এ নিয়ে জালু চিন্তা করলে। হান্দিনী বলে সুখ আসে নিজের অনুভূতি অনুসরণ করলে। এদিকে এক বিক্রেতা সে শয়তানের মুখোমুখি হয়ে ভয়ে তার ঠেলাগাড়ি ফেলে পালিয়ে যায়। বউ আর জারো তার চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু গিয়ে শুধু তার গাড়িটাই পড়ে থাকতে দেখে। তখন তারা কাছেই হান্দিনী ও জালুকে দেখতে পেয়ে তাদের পিছু নেয়। তারা একদল লোক নিয়ে হান্দিনীর বাড়িতে পৌঁছে চিৎকার করে তাকে বের হতে বলে। হান্দিনী বাইরে এসে জানতে চায় এত হট্টগোল কেন। জারো অভিযোগ তোলে সে রাতে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। বউ জালুকে সতর্ক করে অসভ্যতা না করতে। জালু জানায় তার এমন কোনো উদ্দেশ্য নেই। হান্দিনী প্রতিবাদ করে বলে সে বিধবা বলেই তাকে এভাবে দোষারোপ করা যায় না। শব্দ শুনে নিং বেরিয়ে আসে। হান্দিনী বলে জালু শুধু নিংয়ের খোঁজ নিতে এসেছে, কারণ সে অসুস্থ। জারু হুমকি দেয় আরেকবার এমন দেখলে সে তাকে শেষ করে দেবে।
তারা চলে গেলে জালু নিংয়ের কাছে ক্ষমা চায়, কেননা সে আসাতে ঝামেলা শুরু হয়েছে। নিং জিজ্ঞেস করে সে কি মায়ের সঙ্গে এসেছিল। হান্দিনী বলে রাস্তায় দেখা হয়েছিল, তাই একসঙ্গে এসেছে। নিং চুপচাপ উঠে চলে যায়, আর জালু জানায় তারও এখন যাওয়া উচিত। পরে শান্তি দেখে হান্দিনী বাড়ির বাইরে আবার রিচুয়াল করছে। সে লক্ষ্য করে হান্দিনীর পোশাক বদলে গেছে। হঠাৎ দানবটি তার দিকে তাকায়, আর শান্তিনী ছিটকে পড়ে যায়। তার চিৎকার শুনে নিং ছুটে আসে, কিন্তু দেখে শান্তিকে কিছু একটা ভর করেছে এবং তার দিকে এগিয়ে আসছে। শান্তির শরীর ব্যবহার করে দানব নিংকে হুমকি দেয় তার ব্যাপারে নাক যেন না গলায়। ঠিক তখনই হান্দিনী এসে মন্ত্র পড়ে শান্তিনীর শরীর থেকে দানবকে বের করে দেয় এবং নিংকে বলে শান্তিকে বাড়ি পৌঁছে দিতে। সেদিন মাঝরাতে নিংয়ের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে শান্তি অদ্ভুতভাবে বিছানায় বসে আছে। নিং জিজ্ঞাসা করে কি হয়েছে। শান্তি বলে ওপরে কিছু একটা আছে, কিন্তু নিং তাকাতেই সেখানে কিছুই দেখতে পায় না। ফিরে তাকাতে দেখে শান্তি ঘুমিয়ে গেছে। হতভম্ব হয়ে নিংও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বাইরে অদ্ভুত শব্দ শুনে সে উঠে দাঁড়ায়। শয়তানটি তাকেই দেখছে। এরপরে নিং বাইরে গিয়ে দেখে শান্তি সেখানে দাঁড়িয়ে আছে, যদিও কিছুক্ষণ আগে সে বিছানায় ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে নিং কাছে গিয়ে জিজ্ঞেস করে সে বাইরে কেন। তখনই দেখে শান্তিকে আবার ভর করেছে সেই শয়তান। শয়তান এবার নিংকে উপহাস করে বলে সে কিছুই করতে পারবে না। হঠাৎ সে নিংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরতে চায়। নিং কোনো মতো শান্তিকে ঠেলে সরিয়ে বাড়ির বাইরে ছুটে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করে। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে, আর নিং জানায় শান্তিকে শয়তান ভর করেছে। গ্রামবাসীরা এসে শান্তিকে শক্ত করে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই কিয়াই সেখানে এসে প্রার্থনা করে। অবশেষে দানবটিকে তাড়িয়ে দিতে সক্ষম হন। শান্তি জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপরে নিং কিয়াইকে জিজ্ঞেস করে শান্তির সঙ্গে আসলে কি হয়েছে। কিয়াই বলে ছোটবেলা থেকে শান্তি শয়তানের শক্তির বিপরীতে অনেক দুর্বল, অর্থাৎ অনেকে আমরা যেটাকে তুলরাশির মানুষ বলে থাকি। তার বাবা মা বহুবার শান্তির শরীর বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তবে এবার ঘটনাটি ভিন্ন। কিয়াইয়ের ধারণা কোনো অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে শান্তির পিছু লেগেছে। নিং জানতে চায় সে কি সুস্থ হয়ে উঠবে। কিয়াই আশ্বস্ত করেন হ্যাঁ, এবং তিনি অশুভ শক্তির উৎস অবশ্যই খুঁজে বের করবেন। এদিকে গভীর রাতে হান্দিনী যায় জালুর কাছে এবং এত রাতে আসার জন্য ক্ষমা চায়। জালু জানতে চায় সে কি কোনোভাবে তাকে সাহায্য করতে পারে। হান্দিনী স্বীকার করে সে জানে তার আচরণে জালু অস্বস্তিতে পড়েছে। হান্দিনীকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটা বলতে চায়। অবশেষে আবেগে ভেসে গিয়ে সে জালুকে জড়িয়ে ধরে এবং স্বীকার করে সে আর নিজের অনুভূতি অস্বীকার করতে পারছে না। সে জালুকে চায়। এরপর সে তাকে বিছানায় শুয়ে দেয় এবং তার ওপর উঠে পড়ে। এদিকে ঘরের কোণে উপস্থিত হয়েছিল সেই শয়তান, যে নীরবে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এরপর দেখা যায় জালুর ওপরে হান্দিনীর বদলে রয়েছে একটি বিশাল সাপ, আর দানবটি অদ্ভুতভাবে হাসছিল। একই সময় অন্য দৃশ্যে দেখা যায় হান্দিনী গম্ভীর মুখে এক ভয়ঙ্কর রিচুয়াল করছে। কিছুক্ষণের মধ্যে জালু জেগে উঠে দেখে সে একা, ঘরে আর কেউ নেই। তার পিঠে প্রচণ্ড ব্যথা করছে। আয়নায় তাকিয়ে সে দেখতে পায় তার পিঠে সাপের কামড়ের দাগ। পরদিন বউ মালয়েশিয়া থেকে আসা অতিথিদের হান্দিনীর স্টুডিওতে নিয়ে আসে। একজন নিজেকে দাতো আমির বলে পরিচয় দেন, আর তার সহকারী ফান্ডি। হান্দিনী তাদের ধন্যবাদ জানিয়ে স্টুডিওর প্রশিক্ষণ পদ্ধতি বোঝায়। প্রত্যেকে নিজ নিজ দক্ষতায় মনোযোগ দেয়। সে জানায় তারা চাহিদামতো অনুষ্ঠান প্রস্তুত করতে পারবে এবং সেদিন সন্ধ্যায় একটি পরিবেশনা দেখার আমন্ত্রণ জানায়। সন্ধ্যায় তারা অনুষ্ঠান দেখে। ফান্ডি আমিরকে বলে অন্য স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই। হান্দিনী যখন নাচছিল মনে হচ্ছিল সে যেন শুধু আমিরের জন্যই নাচছে, কিন্তু কিছুক্ষণ পর আমির চলে যায়। পরদিন আজেন হান্দিনীকে জিজ্ঞেস করে দাতো আমিরের সঙ্গে তার আলোচনা কেমন হলো। সে চায় খারাপ কিছু ঘটার আগে চুক্তিটা পাকাপাকি হোক। হান্দিনী আশ্বস্ত করে, কিন্তু আজেন জানতে চায় কানজেং শিমানুরকে শর্তগুলি পূরণ করেছে। হান্দিনী বলে সে চেষ্টা করছে। আজেং মনে করিয়ে দেয় একজন একমাত্র সন্তান, তাও আবার উল্টো দিকে জন্ম।
এমন কাউকে পাওয়া সহজ নয়। হান্দিনী বলে সবই ভাগ্যের উপর নির্ভর করছে। ঠিক তখনই বউ এসে খবর দেয় শান্তির ওপর আবার সেই শয়তান ভর করেছে। নিং শান্তিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শান্তি রেগে তাকিয়ে বলে, আমাকে বিরক্ত করিস না। সে নিংকে ঠেলে দেয়, হান্দিনীর দিকে তাকিয়ে হেসে বলে তার প্রতিশ্রুতি যেন সে না ভাঙে। তারপর ঝাঁপিয়ে পড়ে। হান্দিনী কোনো মতে তাকে থামায়, আর শান্তি অচেতন হয়ে পড়ে। নিং উদ্বিগ্ন হয়ে মাকে জিজ্ঞেস করে এখন কি করা উচিত। হান্দিনী বলে সে জানে শান্তির জন্য কি ভালো, সে সামলে নেবে। আজং শেকল নিয়ে আসে, সেটা দেখে নিং প্রতিবাদ করে বলে এটা অমানবিক, কিন্তু তার কথা উপেক্ষা করে তারা শান্তিকে বেঁধে ফেলে। নিং কষ্ট পেয়ে সরে যেতে গেলে সেই শয়তানটি ফিসফিস করে বলে তার মার রক্তের বলি খুঁজছে। এরপর হান্দিনী আবার সেই গুহায় গিয়ে কানজিংয়ের সঙ্গে দেখা করে। সে দুঃখ প্রকাশ করে বলে এখনও সেই শিশুটিকে আনতে পারেনি। কাজিন বলে সমস্যা নেই, তবে সময় আসার আগে শর্ত পূরণ নিশ্চিত করতে হবে। শিশুটি হতে হবে একমাত্র সন্তান এবং উল্টোভাবে জন্ম নেওয়া ছেলে। সে হান্দিনীকে একটি জাদুর তাবিজ দেয় এবং নির্দেশ দেয় শিশুটিকে এই তাবিজ সহ নিয়ে আসতে। পরে তাবিজ বলির রক্তে ধুতে হবে, আর মনে করিয়ে দেয় হাতের সময় খুবই কম। সেই রাতে বউ আমিরকে জিজ্ঞেস করে তার কি আরও সময় দরকার। আমির বলে তার অনেক রিপোর্ট শেষ করতে হবে। বউ বলে তাকে এখন বের হতে হবে। চাবির কথা উঠলে বউ জানায় হান্দিনী এলে তাকে দিয়ে দিতে। বউ চলে যেতে স্টুডিওর দরজা জোরে বন্ধ হয়ে যায়। বিস্মিত আমির অফিসের দরজা খুলে ভেতরে দেখে লাইট টিমটিম করছে। হঠাৎ সে দেখে এক শয়তান পাশ দিয়ে চলে গেল। সে ভেতরে ঢুকে খোঁজ নেয়, কিন্তু কাউকেই পায় না। মুহূর্তের মধ্যে সে শয়তান তার পেছনে চলে আসে। অন্য দরজা বন্ধ হয়ে যায়। আমিরকে টেনে ধরা হয়, আর একটি সাপ তার গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। অন্যদিকে জানা যায় জালু আসলে দায়ুর হয়ে কাজ করছে। দায়ু তাকে মনে করিয়ে দেয় গ্রামে আসার আগে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। জালু জানায় পরিকল্পনা ঠিকঠাক এগোচ্ছে, সে শুধু হান্দিনী ও তার মেয়ের বিশ্বাস অর্জনের ভান করছে। দায়ু তার আনুগত্য নিয়ে সন্দেহ প্রকাশ করে, তাকে স্বার্থপর বলে। জালু বলে তার অসুস্থ মা আর ঋণের জন্য তার টাকা প্রয়োজন। দায়ু বলে শুধু অসুস্থ মায়ের কথা বলে নিজেকে বিশ্বাসী বানাতে পারবে না, সে শুধু নিজের লাভের জন্য মেয়েদেরকে বেছে নেয়। সে হুমকি দেয় তার পারিশ্রমিক পুনর্বিবেচনা করবে। রেগে গিয়ে জালু বলে সে তার জন্য জীবন ঝুঁকিতে ফেলছে। এদিকে নিং আবার কিয়ায়ের সাহায্য চায়। কিয়াই সেই শয়তানের মুখোমুখি হয়ে বলে শান্তিকে বিরক্ত করা বন্ধ করতে। শয়তানটি হেসে বলে তাকে আদেশ দেওয়া হয়েছে এই মেয়েটিকে তাদের জগতে নিয়ে যেতে। কিয়াই জানতে চায় কে আদেশ দিয়েছে। শয়তান উত্তর দেয় নন্দুরো সেমানু। শুনে কিয়াই বিস্মিত হন। তিনি শান্তির মাথায় হাত রেখে দোয়া পড়তে থাকেন। অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে তিনি শয়তানকে তাড়াতে সক্ষম হন। এরপরে কিয়াই নিংকে একটি ধারালো অস্ত্র দেন। তিনি বলেন জরুরি অবস্থায় ছাড়া এটি ব্যবহার করবে না। এটি একটি বিশেষ অস্ত্র যা তিদার পর্বত থেকে আনা হয়েছে। কে আশা করে এই অস্ত্র শয়তান ভর করা মানুষদের, এমনকি নিং এবং তার মাকেও মুক্ত করতে সাহায্য করবে। নিং চুক্তির কথা জিজ্ঞেস করলে কিয়াই বলেন এই চুক্তিগুলো সেমানুর সঙ্গে সম্পর্কিত। তিনি নিংকে পরামর্শ দেন তার মা গোপনে যেসব রিচুয়াল বা জাদুর জিনিস ব্যবহার করে সেগুলো খুঁজে বের করতে। কিয়াই জানান হান্দিনী সেমানুর নেতৃত্বাধীন এক কালো জাদুকর উপাসক গোষ্ঠীর সদস্য, আর সেমানু নাকি আত্মা শরীরের বাইরে পাঠাতে পারে। তিনি সতর্ক করেন চুক্তি পূরণের জন্য যদি রক্তের বলি না পাওয়া যায় তবে হান্দিনীর মৃত্যু নিশ্চিত। আর এখন সে মরিয়া হয়ে সেই বলির সন্ধান করছে। এদিকে বউ মনে করে সে বাড়ির চাবি ফেলে এসেছে, আর তাই সে স্টুডিওতে ফিরে যায়, যেখানে আমিরের নিথর দেহ পড়ে আছে। অন্যদিকে হান্দিনী জালুকে চা দেয় এবং জানায় সে শোবার ঘরে অপেক্ষা করছে। পরের দৃশ্যে দেখা যায় হান্দিনী ঘরে বসে গোপন রিচুয়াল করছে। জালু আড়াল থেকে সব দেখছিল। সে লক্ষ্য করে হান্দিনীর ত্বক ধীরে ধীরে সাপের চামড়ার মতো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জালু ঘরে ঢুকতেই মাথা ঘুরতে শুরু করে। সে বিছানায় শুয়ে থাকা হান্দিনীর দিকে এগিয়ে যায়। জালু যখন নিজের টি শার্ট খুলে ফেলে দেখা যায় তার ক্ষত অনেকটাই ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জারো ও বউ গ্রামবাসীদের নিয়ে হান্দিনীর বাড়িতে হাজির হয়।
তারা রেগে সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে নিজেরা ভেতরে ঢুকে পড়ে। যারো তাদের অবৈধ যুগল বলে কটাক্ষ করে। হান্দিনী শান্ত গলায় বলে সে আগেই বলেছে কুসনোর কাগজপত্র তার কাছে নেই, বরং সে জানে সব কিছুর পেছনে আসল মাস্টার মাইন্ডকে। এতে যারো ক্ষিপ্ত হয়ে বাইরে এসে গ্রামবাসীদের বলে গ্রামবাসীটা ঠিকই সন্দেহ করেছিল। উত্তেজিত জনতা চিৎকার করে বলতে থাকে তাদের টেনে নামাও, বের করে আনো শয়তানদের। ঠিক তখন আজান ও লুরা সেখানে আসে। লুরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে আইন হাতে নেওয়া ঠিক নয়। যারো প্রতিবাদ করে তারা নিজের চোখে দেখেছে বিয়ের আগে তারা সম্পর্ক করছে। লুরা আবারও সবাইকে শান্ত হতে বলে এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার আহ্বান জানায়। শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। সবাই চলে গেলে লুরা আজানকে বলে এইবার সে সাহায্য করলো, কিন্তু আবার এমন হলে সে আর কিছুই করতে পারবে না। গ্রামবাসীরা যদি আইন হাতে তুলে নেয় তবে তার দায় সে নেবে না। আজান কৃতজ্ঞতা জানিয়ে তাকে কিছু টাকা দেয় এবং এত রাতে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে। এদিকে জালু চুপিসারে হান্দিনীর ঘরে ঢুকে তার বাক্স খুলে একটি ছুরি নিয়ে নেয়, কিন্তু বের হওয়ার সময় দেখে হান্দিনী ঠিক তার পেছনে দাঁড়িয়ে। হান্দিনী তাকে আঘাত করে ঘরে ছুঁড়ে ফেলে। এরপর জালুকে জিজ্ঞেস করে সে কোথায় পালাতে চায়। জালু উঠে দৌড়াতে গেলে আজান সামনে এসে দাঁড়ায় আর সেই সুযোগে হান্দিনী তাকে মাটিতে ফেলে দেয়। আজান বলে দ্রুত কাঞ্জেং শিমানোর কাছে যেতে হবে। হঠাৎ জালু ছুরি দিয়ে আজানকে আঘাত করে। এতে হান্দিনী রেগে কাঠের তক্তা দিয়ে জালুকে মারতে থাকে। রাগে উন্মাদ হয়ে আজান আবার ছুরি তুলে জালুকে বারবার আঘাত করে যতক্ষণ না সে মারা যায়। এরপর আজান জিজ্ঞেস করে এখন কি করবে। হান্দিনী বলে সে এখনই কাজেংয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে। অন্যদিকে জারো দায়ুকে জানায় সে সব জায়গায় খুঁজেছে কিন্তু কিছুই পায়নি। মনে হচ্ছে হান্দিনী সত্যি কুসনোর কাছ থেকে কিছু নেয়নি। দায়ু ঠাট্টা গলায় বলে তাদের চুক্তি শেষ। যারো পারিশ্রমিক চাইলে দায়ু জানায় সে ব্যর্থ হয়েছে, তাই কোনো টাকা পাবে না। এতে যারো রেগে দায়ুকে রুমাল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে নিং ও শান্তি বাড়ি ফিরে দেখে চারদিকে রক্ত ছড়িয়ে আছে। নিং বুঝে যায় আজ রাতেই সেই বলির রাত। ওদিকে হান্দিনী কাজিনের সামনে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, কিন্তু কাজিন বলে সে তাদের সব চুক্তি ভেঙেছে, বরং তাকে হত্যা করার অধিকার এখন তারই। ঠিক তখনই সেখানে আসে সেই শয়তান। এটা দেখে কাজিন তাকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর শান্তি ও নিং গুহায় পৌঁছায়। শান্তি ভেতরে ঢুকতেই শয়তানটি নিংয়ের উপর আক্রমণ করে। তখনই নিং কিয়ার দিয়ে সেই অস্ত্রটি বের করে। সেটা দেখা মাত্রই শয়তানটি সেখান থেকে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এদিকে কাঞ্জেং হান্দিনীকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে। পবিত্র স্থানে বাইরের লোক আনা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। হঠাৎ শয়তান আবার শান্তি ও নিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরতে চায়, আর এরই মধ্যে কাঞ্জেং হান্দিনীর গলা কেটে দেয়। মায়ের মৃত্যু দেখে নিং রেগে সেই ছুরি দিয়ে কাঞ্জেংকে আঘাত করে। সে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। কাঞ্জেংকে মারতে গিয়ে নিংয়ের হাতও কেটে রক্ত বেরিয়ে আসতে থাকে। আর তখন সেই শয়তানটি যন্ত্রণায় চিৎকার করে শান্তিকে ছেড়ে দেয় এবং কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। এরপর নিং মায়ের নিথর দেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। শোকে আচ্ছন্ন অবস্থায় সে দেখে মায়ের হাতে একটি তাবিজ। রক্তাক্ত হাত দিয়ে সে তাবিজটি খুলে হাতে রেখে দেয়। এর বেশ কিছুদিন পরে দেখা যায় গুহার ভেতরে একটি মেয়ে নাচ করছে। এই মেয়েটি এখন আর মানুষ নয়, সে হলো অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ, ঠিক যেন হান্দিনীর মতো। এই মেয়েটি আর কেউ নয়, এ হলো